সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 সমাধান করব। 4 নম্বর বলছে, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই অঙ্কটা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো, এটা একটা বর্গাকার মাঠ, ঠিক আছে? একটা বর্গাকার মাঠ, এই মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের এই বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য দরকার আছে। এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি তাহলে এর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এখানে কোনো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিতে পারি এই মাঠের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহুর উপর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। কিন্তু এখানে আমাদের এই ক্ষেত্রফলটা বের হয়ে গেল অজানা রাশি, ঠিক আছে? অজানা রাশি যেটা চলক, হ্যাঁ? x এর আমরা যদি x এর মান বের করতে পারি সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলটাও বের করতে পারবো, ঠিক আছে? আমরা লিখতে পারি, দেখো তো, দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? রাস্তার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 500 বর্গমিটার। মনে করি বা ধরি, মনে করি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য x মিটার। তাহলে এক পাশের দৈর্ঘ্য x মিটার হলে তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি হবে? বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা জানি বাহুর উপর কি স্কয়ার, এখানে হবে বর্গ একক সমান সমান x এর উপর স্কয়ার বর্গ একক বর্গ মিটার, ঠিক আছে? এখন দেখো তো, আমরা রাস্তার ক্ষেত্রফল পাইছি হচ্ছে 500 বর্গ মিটার এবং মাঠের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে x স্কয়ার বর্গ মিটার, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি যে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান x স্কয়ার প্লাস 500 বর্গ মিটার, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। এখন দেখো তো, এখানে আরেকটা জিনিস দেখো, বলছে যে মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই মাঠের বাইরে 5 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এই দিকে যদি আমরা আসি, একটু পর্যন্ত হচ্ছে তোমার এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য, এইদিকে 5 মিটার, এদিকে 5 মিটার করে চওড়া রাস্তা আছে, ঠিক আছে? এই 5 মিটার চওড়া রাস্তা যেহেতু, এইটুকুর পরিমাণ হচ্ছে 5 মিটার করে, ঠিক আছে? এখন রাস্তাটা যেহেতু এর বাহিরে আছে, মাঠের বাহিরে আছে, সেহেতু আমরা লিখতে পারি এখানে যদি আমরা রাস্তাটা সহ এই বর্গাকার মাঠের আমরা এক বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে কি হয়? দেখো তো, এইখানে হচ্ছে এটা হচ্ছে একটু হচ্ছে এক্স, দেখো একটু পরিমাণ হচ্ছে এক্স, মানে একটু পরিমাণ এক্স, তাহলে রাস্তাটা সহ হবে এক্স প্লাস 5 মানে 2 গুণ 5, মানে 5 দুই দিকে আছে, ঠিক আছে? আমরা লিখতে পারি যে রাস্তা সহ বর্গাকার মাঠের এক পাশের
দৈর্ঘ্য এক্স প্লাস 2 গুণন 5 মিটার। ঠিক আছে, তাহলে সমান সমান লিখতে পারি এক্স প্লাস 10 মিটার। যেহেতু আমরা রাস্তা সহ এক পাশে দৈর্ঘ্য পাইলাম এত, তাহলে রাস্তা সহ আমাদের এক পাশে মাঠের ক্ষেত্রফলটা পাবো না? তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি হবে দেখো তো, এক্স প্লাস 10 তার উপর স্কোয়ার বর্গ মিটার। ভালো করে লক্ষ্য করো তো, এখানে আমরা একটা কেন আবারও আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বের করলাম, এটা একটা বোঝার বিষয়। সেটা হচ্ছে আমরা আগেই বলছি যে আমাদের এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এক্স এর মান দরকার। দেখো আমরা কিন্তু এক্স এখানে একটা অজানা চলক, ঠিক আছে, এইটার মান আমরা জানি না, তাহলে আমাদের একটা মান দরকার যেহেতু, তাহলে আমাদের এই এক্স এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অবশ্যই একটা সমীকরণ গঠন করতে হবে, তবে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কিভাবে সমীকরণ গঠন করতে পারি দেখো তো, আমরা প্রথমে একটা পাইলাম হচ্ছে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস 500, যেহেতু এই রাস্তার ক্ষেত্রফলটা 500 এবং এই মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে এক্স স্কোয়ার, এই দুইটা মিলে আমরা পেলাম রাস্তা সহ এই মাঠটার ক্ষেত্রফল। ঠিক আছে, এখন আমরা আবার এই রাস্তা সহ বর্গাকার মাঠের এক পাশে দৈর্ঘ্য বের করে নিছি এবং এখান থেকে আমরা একটা রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করে নিছি। তাহলে এটাও রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল। যেহেতু একটাই মাঠ, এর ক্ষেত্রফল দুটো হতে পারে, কিন্তু এর দুটার মান আলাদা হবে না। ঠিক আছে, একই জিনিসের দুইটার ক্ষেত্রফলের মান আলাদা হবে না। অবশ্যই ক্ষেত্রফল দুটো হলেও এই মান দুইটা অবশ্যই সমান হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই এখানে আমরা সমীকরণ গঠন করতে পারি যে এইটা সমান এটা অথবা এইটা সমান এটা। ঠিক আছে, কেন? আমরা এক্স এর মান বের করব সমীকরণ গঠন করে। ঠিক আছে, আর যখন আমরা এক্স এর মান বের করব তখনই আমাদের এক বাহু দৈর্ঘ্য বের হবে মাঠের এবং তখন তার ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি শর্ত মতে আমরা কি লিখতে পারি দেখো তো, এক্স প্লাস 10 তার উপর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 500। ঠিক আছে, বা এখানে দেখো তো এক্স প্লাস 10, এক্সটাকে এ এবং 10টাকে বি যদি ধরি, তাহলে আমাদের কি হয়, এক্স এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র বসে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2a হলো এক্স প্লাস বি হচ্ছে 10 প্লাস বি স্কোয়ার 10 এর উপর স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল এখানে এক্স স্কোয়ার যা আছে তাই থাকলো এক্স স্কোয়ার প্লাস 500, বা এখানে এক্স স্কোয়ার ঠিক থাকলো, এখানে গুণ করলে হবে প্লাস 10 দুগুণ 20 এক্স প্লাস 10-এর উপর স্কোয়ার করলে হবে 100, ইকুয়াল এখানে যা আছে তাই থাকলো এক্স স্কোয়ার প্লাস 500। ঠিক আছে, আমরা দেখো তো এখানে শুধু আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাই আমরা এখানে কি করলাম 20x এখানে রাখলাম, বাকিগুলো আমরা ওদিকে পার করে দেবো। ঠিক আছে, আমরা জানি এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 500 আছে, এখানে এক্স ওদিকে এক্স স্কোয়ার ওদিকে গেলে হবে মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে 100 ওদিকে গেলে হবে মাইনাস 100, কারণ এখানে প্লাস আছে ওদিকে যা হবে মাইনাস। ঠিক আছে, বা এই এক্স স্কোয়ার কাটা যায়, সুতরাং লিখতে পারি 20x ইকুয়াল এটারে বিয়োগ করলে হবে 400। ঠিক আছে, এখানে লিখতে পারি এক্স ইকুয়াল এটা 20 ওদিকে ভাগ হয়ে যাবে, 400 ভাগ হচ্ছে 20, সুতরাং এক্স ইকুয়াল এখানে ভাগ করলে হবে 20। ঠিক আছে, তাহলে এক্স এর মান পাইলাম আমরা 20 বা 20। ঠিক আছে, আমরা এক্স এর মান 20 পাইছি, মানে এক্সটা অবশ্যই এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিছি যে বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে আমরা লিখতে পারি যে বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 20 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে বর্গাকার মাঠের
ক্ষেত্রফল এদিকে লিখলাম সমান সমান আমরা লিখতে পারি এই যে এক পাশের দৈর্ঘ্য আমরা লিখতে পারি বাহুর উপর স্কয়ার, ঠিক আছে, সমান সমান 20 তার উপর স্কয়ার ইকুয়াল 400। এখানে হবে বর্গ একক, এখানে হবে বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 5 নং সমস্যা সমাধান করব। 5 নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেমি বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? অঙ্কটা একটু চিত্রের সাথে দেখো। তোমাদের এরকম যে কোনো অঙ্ক যদি থাকে, বর্গাকার মাঠে যে কার্পেট বিছানো অথবা টাইলস বিছানো অথবা পাথর বিছানো, বর্গাকার জমি হতে পারে, তারপর হচ্ছে বর্গাকার হচ্ছে মেঝে হতে পারে। যখন কোনো পাথর বা গালিচা বা কার্পেট বিছানোর কথা বলবে, তখন একটা কথা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে এরকম বর্গাকার, যেটা বর্গাকার বললে বর্গাকার, আয়তাকার বললে আয়তাকার, অবশ্যই যেটাতে আমাদের বিছাইতে বলবে ওই মাঠ বা মেঝে ওটার ক্ষেত্রফল লাগবে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে ওই জিনিসটার ক্ষেত্রফল বের করা। ক্ষেত্রফল বের করার পরে যেটা বিছাবো, আমরা যদি পাথর বিছাই অথবা কার্পেট বিছাই, যেটা বিছাবো ওইটা যদি বর্গাকার হয় বর্গাকার, আয়তাকার হয় আয়তাকার, তাহলে ওটারও ক্ষেত্রফল লাগবে। মোট কথা, এরকম কার্পেট বিছানো অথবা পাথর বিছানোর অঙ্কর ক্ষেত্রে আমাদের দুইটা কথা মাথায় রাখতে হবে। যে জায়গাটিতে পাথর বিছাইতে বলছে বা কার্পেট বিছাইতে বলছে, ওই জায়গাটুকুর ক্ষেত্রফল লাগবে। তাহলে আমাদের প্রথমেই দেখা যাচ্ছে এই বর্গাকার যে একটা এইটার ক্ষেত্রফলটা লাগবে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি আয়তের পরিসীমাটা বের করতে পারি, তাহলে আয়তের পরিসীমা সমান কি হবে? এই বর্গক্ষেত্রটির পরিসীমা সমান। বর্গক্ষেত্রে যখন আমরা পরিসীমা বের করতে পারবো, ওইখান থেকে আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করবো এবং ওই এক বাহুর দৈর্ঘ্য থেকে আমাদের ক্ষেত্রফলটাও বের হবে, ঠিক আছে। মনে করি কি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য বলছে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে হবে 3x মিটার, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থ বর্গ একক সমান সমান হবে 3x গুণন হচ্ছে x বর্গ মিটার সমান সমান হচ্ছে 3x স্কয়ার বর্গ মিটার। এখন দেখো তো, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 3x স্কয়ার বর্গ মিটার। আমরা কিন্তু এখনো বর্গের কোনো কথাতেই যাইনি, ঠিক আছে। আমরা এখন আয়তের মধ্যেই আছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 3x স্কয়ার বর্গ মিটার। আবার এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গ মিটার। যেহেতু একটাই আয়তক্ষেত্র, এর দুইটা ক্ষেত্রফল, তাহলে দুইটা ক্ষেত্রফল কখনো আলাদা ক্ষেত্রফল হতে পারে না, অবশ্যই ক্ষেত্রফল দুইটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি 3x স্কয়ার ইকুয়াল 768। কারণ আমরা x এর মানটা বের করব। x এর মান বের করে আমরা এই আয়তের পরিসীমাটা বের করব। আয়তের পরিসীমা বের হলে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমাটা বের হয়ে যাবে, ঠিক আছে। বা x স্কয়ার ইকুয়াল 768 ভাগ হচ্ছে 3, বা
এক্স স্কোয়ার ইকুয়াল এটা ভাগ করলে হবে 3 2 6 হাতে হচ্ছে 1, 3 5 15 হাতে হচ্ছে 1, 3 6 18, ঠিক আছে, 256। বা আমরা জানি এক্স স্কোয়ার ওদিকে গিয়ে কি হয়, রুট হয়ে যায়, 256 256। সুতরাং এক্স ইকুয়াল এখানে রুট বর্গমূল করলে হবে 16 16 16 256, ঠিক আছে। সুতরাং আমরা পাইলাম যে এই আয়তক্ষেত্রের প্রস্থ পাইলাম হচ্ছে কত, 16 মিটার। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রটির প্রস্থ 16 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কি হবে, 3 গুণন 16, যেহেতু এক্স এর মান হচ্ছে 16, সমান সমান হচ্ছে 48 মিটার। এটা আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ পাইলাম। তাহলে আমরা এখন কি করব দেখো তো, আয়তক্ষেত্রটির আমরা যদি পরিসীমা নির্ণয় করতে পারি, তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমা। আমরা আয়তের পরিসীমার ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় করার সূত্র কি জানি, 2 গুণন দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ মিটার, সমান সমান 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে কত পাইছি 48, যোগ প্রস্থ হচ্ছে 16 মিটার, ঠিক আছে। এখন 2 গুণন এটা যোগ করলে হবে 64 মিটার, গুণ করলে হবে 4 2 8, 4 2 12, 128 বর্গ মিটার, 28 মিটার, ঠিক আছে। আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি হচ্ছে 128 মিটার। এখানে বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা লিখতে পারি না, শর্ত মতে আমরা লিখতে পারি যে যেহেতু অথবা দেওয়া আছে, লিখতে পারি এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। সুতরাং আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রটির পরিসীমা সমান সমান হচ্ছে 128 মিটার। দেখো আমাদের কিন্তু আসলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দরকার, আমরা কিন্তু প্রথমেই বলছি বর্গক্ষেত্রটি আমাদের কি দরকার, ক্ষেত্রফল দরকার, কিন্তু আমরা পাইলাম বর্গক্ষেত্রটির পরিসীমা। পরিসীমা থেকে আমাদের আর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য দরকার। আমরা এই বর্গক্ষেত্রটির পরিসীমা থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, ঠিক আছে। কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এর এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 128 ভাগ হচ্ছে 4 মিটার, সমান সমান 3 4 12, 4 2 8, সমান সমান হচ্ছে 32। দেখো আমরা কিন্তু অলরেডি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য পাইছি, যেহেতু বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সেহেতু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল
ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান কি হবে, এই 32-এর উপর কি স্কয়ার, এখানে হবে বর্গ, এক বর্গ মিটার। 32 ওর বর্গ বা 32 গুণ করলে হবে 1024 বর্গ মিটার। ঠিক আছে, আমরা পাইলাম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রটি বাধাই করতে বলছে, যেটা দিয়ে বাধাই করতে বলবে সেইটার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেহেতু বলছে প্রতিটি 40 সেমি বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে হবে, তাহলে আমাদের এই পাথরের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের সবগুলো দেওয়া আছে মিটারে। ঠিক আছে, দেখো আমরা ক্ষেত্রফলটা পাইলাম মিটার মানে বর্গ মিটারে, কিন্তু এখানে পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেমিতে। তাহলে আমরা এটাকে আগে আমাদের মিটারে নিয়ে আসতে হবে এবং পাথরের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য 40 সেমি, এটাকে আমরা মিটারে প্রকাশ করব। ঠিক আছে, কারণ 100 দিয়ে ভাগ করলে সেটা মিটার হয়ে যাবে। কারণ কি, আমাদের সবগুলোই মিটারে দেওয়া আছে, যেহেতু এটা এটা হচ্ছে বর্গ মিটার। আমরা যদি এর ক্ষেত্রফল নির্ণয় করি, এখানেও বর্গ মিটার বানাইতে হবে, কারণ বর্গ মিটারকে কখনোই সেমি দিয়ে ভাগ করা যাবে না বা বর্গ সেমি দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা ভাগ করলে হবে 0.4 মিটার। তাহলে এটা হচ্ছে এক বাহু দৈর্ঘ্য পাইলাম। আমরা লিখতে পারি বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান সমান 0.4 এর উপর কি স্কয়ার, এখানে হবে বর্গ একক, সমান সমান হচ্ছে 4 গুণ করলে হবে 0.416 বর্গ মিটার। যেহেতু আমরা প্রথমেই বলছি যে যে পাথরটা দিয়ে বাধাই করব সেটার ক্ষেত্রফল এবং যেখানে বাধাই করব সেটার ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল ভাগ করলেই আমাদের পাথরের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রটি বাঁধতে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে কি হবে, এই হচ্ছে 1024 ভাগ হচ্ছে 0.16 এখানে হবে কি টি, 16 দিয়ে ভাগ করলে হবে 6400 টি। তার মানে পাথর লাগবে এতটি। ঠিক আছে, তাহলে উত্তর সংশ্লিষ্ট সেটি টি। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 6 নং সমস্যা সমাধান করব। 6 নম্বর বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, মনে করি বা ধরি, মনে করি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ
ওয়াই মিটার। আমরা যদি এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি তাহলে আমাদের আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কি হবে? এক্স ওয়াই বর্গ মিটার, এখানে হবে বর্গ একক। এখন আমরা একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে পাইলাম এক্স ওয়াই, এবং ওই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গ মিটার, তাই না? তাহলে যেহেতু আয়তাকার ক্ষেত্রটি একটা আয়তক্ষেত্রে দুইটা ক্ষেত্রফল হতে পারে, কিন্তু ক্ষেত্রফল দুইটা কখনোই আলাদা হবে না, একই রকম হবে। তার মানে এক্স ওয়াই এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল অবশ্যই সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে, এক্স ওয়াই ইকুয়াল 160, এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ ধরলাম। ঠিক আছে, 1 নং সমীকরণ। ওকে, এখন আবার দেখো তো আরেকটা শর্ত দেওয়া আছে এখানে, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। বর্গাকার মানে চারটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যদি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার, 6 মিটার কম হয় তাহলে 6 মিটার কম হলে অবশ্যই দৈর্ঘ্যটা কম হবে। হ্যাঁ, আর দৈর্ঘ্য হবে কি হবে? এক্স মাইনাস 6, তাই না? আচ্ছা, এখন দেখো তো, যেহেতু আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার কম হলে দৈর্ঘ্য হয় এক্স মাইনাস 6 মিটার, তার মানে এক্স মাইনাস 6 মিটার, তার মানে যখন এটা বর্গ হয়ে গেল তখন অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো সমান হবে। ক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স এক্স হয় তাহলে অবশ্যই প্রস্থ এক্স হবে, কিন্তু এখানে দেওয়া আছে যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তখন এটা বর্গাকার হয়। তার মানে এখন দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস 6, তার মানে অবশ্যই প্রস্থ হবে এক্স মাইনাস 6, দুইটাই সমান। তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে কি? ওয়াই, তাহলে আমরা লিখতে পারি না এক্স মাইনাস 6 ইকুয়াল ওয়াই, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ দুটাই সমান। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে, আমরা লিখতে পারি এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু ওয়াই। কেন? যেহেতু এটা বর্গাকার হয়ে গেছে সেহেতু দৈর্ঘ্য বস্তু দুটোই কি হবে? সমান হবে। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি, বা এক্স ইকুয়াল ওয়াই, 6 ওদিকে গিয়ে হবে +6। তাহলে এক্স এর মান বাড়াইলে হচ্ছে এক্স ইকুয়াল পাইলাম আমরা কত? এটা ওয়াই +6, এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। ওকে, 2 নং সমীকরণ। এখন দেখো তো এই এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসাইতে পারি, ওখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করব। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি দেওয়া আছে? এক্স ওয়াই ইকুয়াল 160, বা এক্স এর মান তো আমরা বসাবো, এক্স এর মান হচ্ছে ওয়াই +6 ইকুয়াল ইন্টু ওয়াই ইকুয়াল 160, বা এটা আমরা যদি গুণ করে দেই তাহলে হয় ওয়াই স্কোয়ার +6 ওয়াই, এটা এদিকে যদি পার করে দেই তাহলে হয় বিয়োগ 116 মানে 160 ইকুয়াল 0। ওকে, বা কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার, এখানে আমরা
6 কে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে 6 মেলে এবং গুণ করে 160 মেলে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, প্লাস 16y মাইনাস 10y মাইনাস 160 ইকুয়াল 0। দেখো তো, এখানে আমরা যদি 16 থেকে 10 বাদ দিই তাহলে প্লাস 6y থাকে, এবং 16 এবং 10 গুণ করলে হবে প্লাস মাইনাস মাইনাস 160। ঠিক আছে, বা আমরা এখান থেকে y কমন নেই, y কমন নিলে থাকে y প্লাস 16 মাইনাস এখানে 10 কমন নেই, 10 কমন নিলে এখান থেকে y মাইনাস মাইনাস প্লাস 16 ইকুয়াল 0। বা এখানে আমাদের লিখতে পারি y প্লাস 16 y মাইনাস 10 ইকুয়াল 0। বা এখানে আমরা জানি যে গুণের ক্ষেত্রে একাধিক রাশির মান যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশির মানও শূন্য হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 অর y মাইনাস 10 ইকুয়াল 0। সুতরাং এখানে লিখতে পারি y ইকুয়াল মাইনাস 16, কারণ এখানে প্লাস আছে, ওদিকে যা হবে মাইনাস 16। এখানে লিখতে পারি y ইকুয়াল প্লাস 10। এখানে আমরা লিখতে পারি y ইজ নট মাইনাস 16। কারণ কি? কারণ ওয়াইটা কি বলতো? প্রস্থ। কারণ দৈর্ঘ্য বা প্রস্থ ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, হতে পারে না। সুতরাং আমরা লিখতে পারি যে y ইকুয়াল 10, মানে এটা হলো গ্রহণযোগ্য হলো। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ, y এর মান পাইছি যেহেতু, তাহলে ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে কত? 10 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 10 মিটার। ঠিক আছে, তাহলে আমরা y এর মান, দেখো তো, আমরা যদি x এর মান পাই, এখানে আমরা y এর মান বসাইতে পারি। হ্যাঁ, এখানেও আমরা y এর মান বসাইতে পারি। হ্যাঁ, তাহলে লিখতে পারি যে y এর মান 2 নং এ বসিয়ে পাই। কি দেওয়া আছে? x ইকুয়াল y প্লাস 6, বা x ইকুয়াল y এর মান হচ্ছে কত পাইলাম আমরা? 10 প্লাস 6। সুতরাং x ইকুয়াল 16। তাহলে আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রটির যেহেতু আমরা দৈর্ঘ্য ধরছি x, তাহলে x সমান 16 মিটার, তাহলে এটা আমরা পেলাম 16 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 16 মিটার। উত্তর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 10 মিটার।